হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে ক্লাস 12 এর এবিটি এর AC4 যে স্কুলটি আছে, প্রথম স্কুল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে সাথে তোমরা সবাই প্র্যাকটিস করবে। কিছুদিন পরে আমরা জানি যে এইচএস পরীক্ষা আছে, আর প্র্যাকটিসটা খুবই জরুরি। তাহলে আমার সাথে প্রতিটি প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্র্যাকটিস করব। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে আমরা দেখি প্রথম প্রশ্নের দিকে, এবং তোমরা জানো ভালো করে যে প্রতিটি প্রশ্ন এমসিকিউ থাকবে এবং এটি 40 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বরের পরীক্ষা? 40 নম্বরের পরীক্ষা। আর এটি হচ্ছে কি AC4 স্কুল। ক্লিয়ার হয়েছে? এবিটিএ। দেখো, প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা প্রতিটি আসপেক্ট গুলোকেও আলোচনা করব। তো প্রথম প্রশ্নের দিকে যদি আমরা যাই, আব্দুর রাজাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন। কি বলেছে? যখন আব্দুর রাজাক ভারতে আসছেন তখন বিজয়নগরের রাজা কে ছিলেন? তাহলে উত্তর কি হবে? দেখো, উত্তরের আগে আমরা অপশনের দিকে যাই। অপশনে কি বলেছে দেখো, অপশনে কি বলেছে দেখো, জামরিন প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায় এবং কৃষ্ণদেব রায়। তোমরা সবাই ভালোভাবে যদি পড়ে থাকো তাহলে সবাই জানো যে এটা উত্তর কি হবে, দ্বিতীয় দেবরায়ের সময় তিনি ভারতে এসেছিলেন। কার সময় ভারতে এসেছিলেন? দ্বিতীয় দেবরায়ের সময় তিনি ভারতে এসেছিলেন। আচ্ছা, দ্বিতীয় দেবরায়ের সময় যখন ভারতে এসেছেন, তাহলে আমরা এর সঙ্গে সঙ্গে আব্দুর রাজাক সম্পর্কে কিছু জেনে নিই। আব্দুর রাজাক তিনি কোথা থেকে ভারতে এসেছিলেন? তিনি কোথা থেকে ভারতে এসেছিলেন? তিনি এসেছিলেন পারস্য দেশ থেকে। কোথা থেকে এসেছিলেন? পারস্য দেশ থেকে তিনি ভারতে এসেছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আর কি জিজ্ঞেস করে? তিনি কবে ভারতে এসেছিলেন? কি জিজ্ঞেস করেন? কবে ভারতে এসেছিলেন? 1442 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। 1442 দেশ থেকে। আচ্ছা, পারস্য দেশ মানে বর্তমান হচ্ছে ইরান। ঠিক আছে? ইরান। কবে ভারতে এসেছিলেন? 1442 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? দেখো, দুটো গ্রন্থ আছে কিন্তু আমরা একটা এখন দেখি। দুটো গ্রন্থের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? মাজমা উল বাহরিন বা বাহরিন। ক্লিয়ার? মাজমাউল বাহারিন। তাহলে এই যে প্রশ্নগুলো থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। সবাই কিন্তু নোট ডাউন করে নেবে। আশা করি তোমরা এই কোশ্চেনের উত্তর বুঝতে পেরেছো। এবং পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। দেখো কি বলেছে। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? চীন দেশের কথা বলা হয়েছে। অলবিরুনি, মার্কো পোলো, বার্নিয়ের, আব্দুর রাজাক। আব্দুর রাজাক সম্পর্কে আমরা জেনে নিয়েছি। তাহলে উত্তর কি হবে? দেখো, মার্কো পোলো। উত্তর কি হবে? মার্কো পোলো। মনে হবে কি বললাম? মার্কো পোলো তিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন এবং 17 বছর চীনে ছিলেন। কত বছর? 17 বছর তিনি চীনে ছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? 17 বছর তিনি চীনে ছিলেন। 17 বছর তিনি চীনে ছিলেন। আচ্ছা, উত্তর কি বললাম? মার্কো পোলো। মার্কো পোলো সম্পর্কে আমরা আর কি জানতে পারি? মার্কো পোলোকে কি বলা হয়? প্রিন্স অফ ট্রাভেলার বলা হয়। মানে পর্যটকদের রাজকুমার বলা হয়। কি বলা হয় নাকে? পর্যটকদের রাজকুমার বলা হয়। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে যদি প্রশ্ন করে পর্যটকদের রাজকুমার কাকে বলা হয়, তাহলে হচ্ছে মার্কো পোলো। দ্য হিস্ট্রি অফ মোগর বিখ্যাত গ্রন্থ তার, দ্য হিস্ট্রি অফ মোগর। অল বিরুনি, অল বিরুনি কার সময় বা কার সঙ্গে ভারতে এসেছিলেন? কার সঙ্গে? সুলতান মাহমুদের সাথে। কি বললাম? কার সাথে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদ, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। সেই সুলতান মাহমুদের কথা বলা হচ্ছে, যার সাথে অলবিরুনি ভারতে এসেছিলেন। আর তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? তহকক ই হিন্দ। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তহকক ই হিন্দ, অলবিরুনি। আচ্ছা, বার্নিয়ার কে ছিলেন? বার্নিয়ার হচ্ছে ফ্রান্স দেশ থেকে ভারতে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? ফ্রান্স। তিনি পেশায় কি ছিলেন? চিকিৎসক ছিলেন। তিনি পেশায় কি ছিলেন? চিকিৎসক ছিলেন। ক্লিয়ার হয়েছে? তারপরে আব্দুর রাজাক সম্পর্কে তো আমরা জানিয়ে দিয়েছি। বার্নিয়ার কার সময় ভারতে আসবেন? বার্নিয়ার ঔরঙ্গজেবের সময় ভারতে আসবেন। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলছি, ইবন বতুতা কোন নদীকে পানজ আব বলেছেন? পানজ আব বলে উল্লেখ করেছেন। ইবন বতুতার কথা বলা আছে। আচ্ছা, তার সম্পর্কে একটু জেনে নিই। তিনি কোথা থেকে ভারতে এসেছিলেন? আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। কোথা থেকে? আফ্রিকা। তাও আবার কোন জায়গা থেকে? মরক্কো থেকে। কোথা থেকে? আফ্রিকা মরক্কো দেশ থেকে তিনি ভারতে এসেছিলেন। আর মরক্কো তানজানিয়া যে গ্রামটা আছে সেখান থেকে। তিনি কবে ভারতে এসেছিলেন? তিনি ভারতে এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। আর যখন তিনি ভারতে এসেছেন তখন
ভারতের রাজা কে ছিলেন, সম্রাট কে ছিলেন, সুলতান কে ছিলেন? কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক ছিলেন। কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক ছিলেন। ক্লিয়ার হয়েছে সবাইকে? সবাই ক্লিয়ার হয়েছে? এইবারে প্রশ্নের দিকে আছি। ইবন বতুতা কোন নদীকে পানজ আব বলেছেন? পানজ আব থেকে দেখো একটু ভালোভাবে উচ্চারণ করলে কি মনে হবে? পাঞ্জাব। পানজ আব, পাঞ্জাব। তার সঙ্গে সঙ্গে দেখো তিনি দুটো জায়গাকে পানজ আব অর্থাৎ পাঞ্জাব এবং সিন্ধুকে একটি গুরুত্বপূর্ণ এবং মানে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়াব অঞ্চল বলে বর্ণনা করেছিলেন। তাহলে এখানে কোন নদীর উল্লেখ করা হয়েছে? এখানে সিন্ধু নদী। এমনিতেও অপশনের দিকে যদি যাই গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র কোনটিই পাঞ্জাব এরিয়ার মধ্যে নেই, সেটা হচ্ছে সিন্ধুই আছে। তারপর দেখো চতুরাশ্রম প্রথার কথা বলা আছে। এমনিতে আমাদের বর্ণ হচ্ছে ৪টি এবং আশ্রমও ৪টি আছে। বর্ণ হচ্ছে কোনগুলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং আমরা জানি যে চতুরাশ্রম মানে ৪টি আশ্রম কোনগুলো? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, দেন সন্ন্যাস। তাহলে এখানে তৃতীয় পর্যায়ে জিজ্ঞেস করে, তৃতীয় ৩ নম্বর পর্যায় কোনটা? তাহলে আমরা যদি দেখি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, দেন সন্ন্যাস। তাহলে ৩ নম্বর কোনটি হচ্ছে? বানপ্রস্থ। ৩ নম্বর কোনটি হচ্ছে? বানপ্রস্থ হচ্ছে। আর সন্ন্যাস হচ্ছে ৪ নম্বর। ক্লিয়ার হয়েছে কি বললাম? আচ্ছা, দেখো স্তম্ভ মেলানোর দিকে যদি আমরা যাই তাহলে আমরা সহজেই একটু আগেই আমরা সুলতান মাহমুদ সম্পর্কে পড়েছি। এই যে সুলতান মাহমুদ, তিনি ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন। ১৭ বার। কত থেকে কত? ১০০০ থেকে ১০২৭ পর্যন্ত। ঠিক আছে? তিনি ভারত আক্রমণ করেছিলেন কতবার? না ১৭ বার। এই সুলতান মাহমুদের সময় সঙ্গে এসেছিলেন কে? আমাদের অল বিরুনি। তাহলে আমরা যদি দেখি একেরটা ৪, একেরটা কি হবে? একেরটা কি হবে? ৪ হবে। ক্লিয়ার? ১ হচ্ছে ৪। আচ্ছা এ আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি দেখো একেরটা ৪ এখানে কতগুলো আছে? এই দুটোই আছে, তাহলে এই দুটো কিন্তু বাদ হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোর মধ্যে দেখো দ্বিতীয় দেবরায়, দ্বিতীয় দেবরায়ের সময় কে ভারতে এসেছিলেন? আব্দুর রাজ্জাক। তাহলে দেখো বিয়েরটা ৩ দুটোতেই আছে। মোহাম্মদ বিন তুগলকের সময় কে ভারতে এসেছিলেন? ইবন বতুতা। কে এসেছিলেন? ইবন বতুতা। দেখো তারপরটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কি হবে? ৩ এরটা এ, মানে উত্তর কি হচ্ছে? এটা এ। তারপরে ভ্যানিস শহর থেকে কে এসেছিলেন? মার্কো পোলো। ভ্যানিস, ইতালির ভ্যানিস শহর থেকে মার্কো পোলো ভারতে এসেছিলেন। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা দেখো ভাস্কো ডা গামা যখন কালিকট বন্দরে এসেছিলেন তখন কালিকট বন্দর ১৪৯৮ খ্রিস্টাব্দে আমরা কি জানি? যে ভাস্কো ডা গামাকে স্বাগত করতে এসেছিলেন কে? যে কালিকট বন্দরে যে রাজা ছিলেন সেই সময় তৎকালীন জামোরিন। তাহলে জামোরিন একটা শাসক কিন্তু। জামোরিন কালিকট বন্দরের শাসকদেরকে বলা হতো। তাহলে কালিকটের শাসকদের কি নামে পরিচিত করা হতো? নিজাম, রাজন, জামোরিন, সুলতান। কি উত্তর হবে? জামোরিন হবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসেবে ইবন বতুতা কোন দেশে যাত্রা করেন? দেখো মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসেবে ইবন বতুতাকে পাঠানো হয়েছিল চীন দেশে। কোন দেশে? জাপান, মঙ্গোলিয়া, চীন, তুরস্ক। কি উত্তর হবে? চীন দেশে পাঠানো হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তাকে নিযুক্ত করা হয়েছিল কি হিসাবে? না কাজী হিসেবে। তাকে কাজী হিসেবে নিযুক্ত করা হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের রাজ দরবারে। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাকে রাজ দরবারে কাজী হিসেবে আমরা কি দেখেছি? কাজ দেওয়া হয়েছিল। তারপর দেখো রামানন্দের প্রধান শিষ্য ছিলেন। রামানন্দের কথা বলা হয়েছে। ঠিক আছে? রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির, রামানুজ, রবিদাস, সাধন। উত্তর কি হবে? কবির হবে। কি হবে? কবির। আচ্ছা রামানুজের শিষ্য ছিলেন কে? রামানন্দ। রামানুজের শিষ্য ছিলেন রামানন্দ, রামানন্দের শিষ্য ছিলেন কবির। ক্লিয়ার হয়েছে কি বললাম? বোঝা গেল আশা। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে এখানে উত্তর কি হচ্ছে? রামানন্দের প্রধান শিষ্য হচ্ছে কবির। আর রামানন্দ কার শিষ্য? রামানুজের শিষ্য। ক্লিয়ার হয়েছে? তারপর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। দেখো ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আচ্ছা ভক্তি বলতে বোঝায় ভক্তি। ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ, দেবদেবীর আরাধনা। আচ্ছা ভক্তি আন্দোলনে দেবদেবীর আরাধনা হতো আবার নাও হতো, মানে এটা পুরোপুরি সত্য নয়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। ঠিক আছে? ভোজন পূজন পুরোপুরি সত্য নয়, সবাই ভোজন পূজন করতো না। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতো, মানে ১ এবং ৪ সঠিক আছে, ২ আর
3 হচ্ছে ভুল আছে। দেখো আমরা কোথায় দেখি 1 আর 4 সঠিক এবং 2 আর 3 ভুল। তাহলে উত্তর কি হবে? এ হবে। এইটা। ক্লিয়ার হয়েছে? তাহলে ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ আর আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তারপর দেখো কি বলেছে? মুরিদ কথাটির অর্থ কি? মুরিদ, মুরিদ। দুটো উত্তর থাকে, মানে দুটো হচ্ছে কোশ্চেন এখানে থাকে, পীর এবং মুরিদ। তো মুরিদ কথাটির অর্থ হচ্ছে গুরু, ঈশ্বর, শিষ্য, আল্লাহ। কি হবে? শিষ্য। আর যদি গুরু জিজ্ঞেস করে তাহলে তাকে কি বলা হবে? পীর বলা হবে। কি বলা হবে? পীর। পীর আর মুরিদ। পীর হচ্ছে গুরু আর মুরিদ হচ্ছে কি? শিষ্য। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো মুরিদ আর পীরের কথা। মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল কার? মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়, যে ধর্মীয় সমন্বয় বলতে কোন ধর্মের? হিন্দু এবং মুসলিম। এই হিন্দু এবং মুসলিম সমন্বয়ের ফলে যার আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে কি? দেবীচণ্ডীর, সত্যপীরের, শিবের, সত্যনারায়ণ। কি হবে? সত্যপীর। সত্যপীর তাহলে কোন সময়ের আবির্ভাব? মধ্যযুগীয় ভারতের আবির্ভাব কথা বলা হচ্ছে। এখানে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখো কি বলেছে? তরিফত কথাটির অর্থ কি? তরিফত, তরিফত কথাটির অর্থ হচ্ছে কি? হক অথবা ভালো মার্ক। কি উত্তর হবে? মার্ক হবে। মার্ক। ক্লিয়ার? কি বললাম? মার্ক। তরিফত কথার অর্থ হচ্ছে কি? মার্ক। মার্ক মানে পথ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর দেখো বংশলীয়ের কালানুক্রম সাজাও। সঙ্গম, সালুক, তুলুক আর বিদু। এটা আমরা জানি বিজয়নগর সাম্রাজ্য। কোন সাম্রাজ্যের কথা বলা হচ্ছে? বিজয়নগর সাম্রাজ্য। ক্লিয়ার? বিজয়নগর সাম্রাজ্যের যে বংশগুলো আছে পরপর, প্রথম হচ্ছে সঙ্গম, দেন সালুক, তারপর তুলুক, দেন আরাবিডু। ক্লিয়ার হয়েছে? আর তোমরা জানো যে তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আমাদের সঙ্গম, সালুক, তুলুক, আরবিডু। ঠিক আছে? কৃষ্ণদেব রায়। ক্লিয়ার? আর সঙ্গম বংশ হচ্ছে দ্বিতীয় দেব রায়। তারপর দেখো কি বলেছে? যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলা হয়? যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে নেয় তাকে কি বলা হবে? সাম্রাজ্যবাদ, মানবতাবাদ, সামরিকবাদ, জাতীয়তাবাদ। কি হবে? ইম্পেরিয়ালিজম। কি উত্তর হবে? ইম্পেরিয়ালিজম। আচ্ছা, এখান থেকে দুটো গ্রন্থ আমাকে বলো তো কেউ। ইম্পেরিয়ালিজম এ স্টাডি আর ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই দুটো গ্রন্থের লেখক কে ছিলেন? বোঝা গেল? কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। ইম্পেরিয়ালিজম স্টাডি আর ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই দুটি গ্রন্থের লেখক কে ছিলেন? অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। সাম্রাজ্যবাদ সম্পর্কে দুটি বিখ্যাত গ্রন্থ। পলাশী যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি, ইংরেজ বাহিনীতে সেনানায়ক কে ছিলেন? পলাশী যুদ্ধ কবে হয়েছে? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। ক্লিয়ার? 23শে জুন। তাহলে 1757 খ্রিস্টাব্দে আমাদের পলাশীর যুদ্ধ হচ্ছে। পলাশীর যুদ্ধ কার সাথে কার হবে? ইংরেজের সাথে। আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় সিরাজউদ্দৌলার হচ্ছে, এবং অপর দিকে ইংরেজ সেনাপতি কে থাকবে? রবার্ট ক্লাইভ থাকবেন। ক্লিয়ার হয়েছে? পলাশীর যুদ্ধে আমাদের জানি যে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটবে। বুসি, ক্যাপ্টেন বুসি ফরাসিদের ছিল, হেস্টিংস ওয়েলেসলি তাও আমাদের ইংরেজের কথা বলা হচ্ছে, কিন্তু বুসি পুরোপুরি আমাদের ফরাসির ব্যক্তি ছিল। তারপর দেখো বিবৃতি বলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট, স্যার উইলিয়াম পিটের কথা বলা হচ্ছে। নামানুসারে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এসেছিল। অবশ্যই সঠিক কথা। স্যার উইলিয়াম পিট কি করেছিলেন? ভারতে আমরা জানি যে 1773 খ্রিস্টাব্দে যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল সেটা ভালো মতন কাজ করছে কিনা সেটা পরিচালনা করার জন্য তিনি আবার ভারতে এসেছিলেন। ভারতে এসে তাকে ঠিকঠাক করার ব্যবস্থা করেছিলেন। যে আইন করেছিলেন তার নাম হচ্ছে পিটের ভারত শাসন আইন। তাহলে সেখানে আমরা দেখি এই পিটের ভারত শাসন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট না, কলকাতার সুপ্রিম কোর্ট যদি আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 খ্রিস্টাব্দে যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়েছে, সেটা হচ্ছে 1774 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে। কবে গঠিত হয়েছে? এটা 1774 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে। ক্লিয়ার? 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট গঠিত হচ্ছে। আর 1773 রেগুলেটিং অ্যাক্ট। ক্লিয়ার? রেগুলেটিং
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি দেখি বিবৃতি এ ঠিক এবং বিবৃতি বি ভুল, তাহলে কোথায় আছে সেটা? সেটা প্রথমে বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি হবে উত্তর। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো কি বলছে, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে শুরু হয়? তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে হয়েছিল? ১৯১৯ খ্রিস্টাব্দে। আচ্ছা, ১৯১৯ এ আরো অনেকগুলো ঘটনা ঘটবে। ১৯১৯ এ আমরা জানি মন্টেগু চেমস্ফোর্ড আসবে। কি আসবে? মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন এসেছিল ১৯১৯ এ। রাওলাট আইন আসবে ১৯১৯ এ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯ এ হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাহলে এক দেখো, মন্টেগু চেমস্ফোর্ড, রাওলাট আইন এসেছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এবং আমরা জানি তৃতীয় আফগান যুদ্ধ হবে ১৯১৯ সালে। ১৯১৫ গান্ধীজি ভারতে এসেছিলেন। ১৮১৭ খ্রিস্টাব্দে তোমরা জানো আত্মীয় সভা গঠিত হবে ১৮১৭ আত্মীয় সভা গঠিত হবে। ঠিক আছে? আর ১৮৫৭ তোমরা জানো যে আমাদের মহাবিদ্রোহ হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা কাকে বলা হবে? এটা খুবই সহজ কোশ্চেন যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হবে আফ্রিকাকে। স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন? স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা কে করেছেন? হায়দার আলী, সাদাত খাঁ, মুর্শিদ কুলি খাঁ এবং শিবাজী। এটা তো সহজেই জানি আমরা, শিবাজী মারাঠা মহারাজ। মুর্শিদ কুলি খাঁ ছিল স্বাধীন বাংলা। ঠিক আছে? এটা বাংলা। বাংলা মুর্শিদ কুলি খাঁ। হায়দার আলী ছিল মহীশূর। হায়দার আলী কোথাকার ছিলেন? মহীশূর ছিলেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবাই? গুড। দেখো তারপরে অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেন কে? ওয়েলেসলি, হেস্টিংস, ডালহৌসি, কর্নওয়ালিস। কি উত্তর হবে? ওয়েলেসলি। কবে চালু হয়েছিল? ১৭৯৮ খ্রিস্টাব্দে। কত সালে? ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। বুঝা গেল কি বললাম? এবং তার সঙ্গে, সঙ্গে আমরা জানি লর্ড ডালহৌসির কথা যদি বলি, এটা সত্য বিলোপ নীতি চালু করেছিলেন। কি চালু করেছিলেন? সত্য বিলোপ নীতি। ঠিক আছে? সত্য বিলোপ নীতি। হেস্টিংস এর কথা পরে দেখব। কর্নওয়ালিস কি করেছেন দেখো। আইসিএস পরীক্ষার জনক বলা হয়। আধুনিক পুলিশি ব্যবস্থার জনক তাকে বলা হয়। ঠিক আছে? ১৭৯৩ খ্রিস্টাব্দে আমরা কি জানি? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করবেন। চিরস্থায়ী। এবং তার সময় সূর্যাস্ত আইনও থাকবে। সূর্যাস্ত আইন। তাহলে এতগুলো কর্নওয়ালিস সম্পর্কে মনে রাখতে হবে। আইসিএস পরীক্ষার জনক, আধুনিক পুলিশি ব্যবস্থার জনক, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে। সিমোনোসেকি সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সিমোনোসেকি সন্ধি কবে স্বাক্ষরিত হবে? ১৮৯৫ খ্রিস্টাব্দে। যাক, এইটাই ১৮৯৫ খ্রিস্টাব্দে। ১৮৯৬, ১৮৯৭, ১৮৯৮ নয়, ১৮৯৫ খ্রিস্টাব্দে জাপানের সাথে হবে। ঠিক আছে? চীন জাপান। মুক্তদান নীতি, উন্মুক্ত দান নীতি বা মুক্তদান নীতির কথা বলেছিলেন কে? জন হে। কে বলেছিলেন এটা? জন হে। ম্যাথু পেরি, জর্জ ওয়াশিংটন, বেওয়ার্ড কেউ নয়, জন হে বলেছিলেন মুক্তদান নীতি। আর মুক্তদান নীতি কোন দেশে চালু ছিল? চীনে ছিল। কোন দেশে? চীনে। মনে হবে? তালিকরার যুদ্ধ হয়েছিল কার সাথে বা কবে হয়েছিল? এটা জানো যে বিজয়নগরের শেষ যুদ্ধ। বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগরের শেষ যুদ্ধ বলা হয় কোনটাকে? শেষ যুদ্ধ বলা হয় কোনটাকে? তালিকরার যুদ্ধ। এখানে লাস্ট রাজা কে ছিলেন? রাম রায় ছিলেন। কে ছিলেন? রাম রায় ছিলেন। ক্লিয়ার? রাম রায় হচ্ছে শেষ রাজা ছিলেন। শেষ যুদ্ধ রাম রায়ের সাথে হবে। তালিকটার যুদ্ধ হবে। কবে হবে? ১৫৬৫ খ্রিস্টাব্দে হবে। কত সালে হবে? ১৫৬৫ খ্রিস্টাব্দে কি হবে? কালিকটা যুদ্ধ হবে। ক্লিয়ার? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন? কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ১৩৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রায়চুর দোয়াবকে কেন্দ্র করেই তাদের মধ্যে বিবাদ শুরু হবে এবং কে প্রতিষ্ঠা করবেন? হাসান গাঙ্গু করবে। কে করবে? হাসান গঙ্গু করবে। মোহাম্মদ বিন তুগলক তো করবে না, ফিরোজ শাহ তুগলক করবে না এবং মোহাম্মদ শাহ করবে না।
কিন্তু আরেকটা প্রশ্ন, কার সময় হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের সময় হয়েছিল। এইটা কিন্তু মনে রাখতে হবে যে কার সময়ে দক্ষিণ ভারতে বাহনী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, সেটা ছিল মোহাম্মদ বিন তুগলকের। আচ্ছা, আরেকটি স্তম্ভ মিলানো দিয়েছে দেখো। রেগুলেটিং অ্যাক্ট এক্ষুনি আমরা বলেছিলাম ১৭৭৩, পিটের ভারত শাসন আইন ১৭৮৪, মহারানী ঘোষণাপত্র ১৮৫৮, তাহলে ১ ১ টা ৩। আচ্ছা, চার্টার অ্যাক্ট এসেছিল কবে? ১৮১৩। তাহলে ১ ১ টা ৩ দেখো কোথায় আছে? ১ ১ টা ৩ এখানে আছে, এটাই নেই, এটাতেও নেই। তাহলে বি এরটা দেখো, বি এ কি আছে? পিটের ভারত শাসন আইন এসছে ১৭০১, তাহলে বি এরটা ১ আছে দেখো কোথায়? তাহলে এইটা হচ্ছে তার উত্তর। ঠিক আছে? বোঝা গেল? বাংলায় শেষ গভর্নর, যদিও বা কোশ্চেনটি আরেকটু হতো, গভর্নর জেনারেল হতো। ঠিক আছে? জেনারেল হতো। বাংলার শেষ গভর্নর জেনারেল, কারণ বাংলার শেষ গভর্নর যখনই আমরা বলে দেবো তখন সে ভেনসিটার, কাটিয়ার, ভ্যারেলেস্ট এই দিকে চলে আসে। ঠিক আছে? গভর্নর, বাংলার শেষ গভর্নর জেনারেল, কারণ তিনি হয়েছিলেন প্রথম গভর্নর, ইনি ছিলেন ফার্স্ট। ওয়ারেন হেস্টিংস ফার্স্ট ছিলেন বাংলার গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, তাহলে উত্তর কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং হবে। এবং তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল হবেন। ক্লিয়ার? ভারতের প্রথম গভর্নর জেনারেল হবেন। ক্লিয়ার হয়েছে সবাইকে? লর্ড ক্যানিং ছিলেন কি? ভারতের প্রথম ভাইসরয়। প্রথম ভাইস রয়। ওকে, ফাইন। সবাই বুঝতে পেরে গেছো? একটু আগে আমরা বলেছিলাম মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন। সরাসরি তোমরা উত্তরে চলে যাবে কোথায়? ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ডের সময় মন্টেগু হচ্ছে ভারত সচিব, মন্টেগু হচ্ছে ভারত সচিব এবং চেমসফোর্ড হচ্ছে আমাদের গভর্নর ছিলেন। ক্লিয়ার? গভর্নর, ভারতের গভর্নর ছিলেন। তারপর দেখো, পাঁচশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয় কোথায়? বাঁকুড়া, বর্ধমান, হুগলি, নদিয়া জেলা। কোথায় হবে? নদিয়া জেলাতে হয়েছিল। এবং পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন। কে করেছিলেন? ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন। ক্লিয়ার হয়েছে? ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস কি কি চালু করেছেন? আচ্ছা, পাঁচশালা বন্দোবস্ত কবে চালু হবে? ১৭৭২ খ্রিস্টাব্দে। ১৭৭২ থেকে ৫ বছর চালু হবে। তাহলে আমরা যদি পাঁচশালা দেখি, ১৭৭২, পাঁচশালা, তারপরে ১৭৭৭ একশালা। ঠিক আছে? এর সাথে সাথে আমরা কি দেখবো? ইজারাদারি ব্যবস্থা। কি দেখবো? ইজারাদারি ব্যবস্থা। এটাও চালু করেছিল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? ইজারাদারি ব্যবস্থা। আচ্ছা, ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? কোথায় হয়েছিল? রিসরায়। কোথায় হয়েছিল? রিসরায়। কবে হয়েছিল এটা? ১৮৫৫ খ্রিস্টাব্দে। এটা হুগলি জেলাতে আছে, হুগলিতে। কোথায় আছে এটা? হুগলি জেলাতে আছে। ক্লিয়ার? হুগলি জেলার রিসরাতে আছে। মনে থাকবে? তারপর দেখো কি বলেছে, প্রথম ভারতীয় আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট বা সার্ভিস, কে ছিলেন? জগদীশ চন্দ্র বসু, লোকমান্য তিলক, সত্যেন্দ্রনাথ ঠাকুর, মহাদেব গোবিন্দ রানাডে। কি উত্তর হবে? সত্যেন্দ্রনাথ ঠাকুর হবেন ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখো কি বলেছে, চিনকিলিজ খাঁ, নিজামুল মুলক, আসফ জাহ, তিনটেই ছিল তার উপাধি। তিনটেই কি ছিল? উপাধি ছিল। তিনটেই তিনজন দিয়েছিলেন। কিলকিলিজ খাঁ একজন দিয়েছিলেন, নিজামুল মুলক একজন দিয়েছিলেন, আসফ জাহ একজন দিয়েছিলেন। হায়দ্রাবাদের প্রথম নিজামও তিনি ছিলেন। তাহলে কে ছিলেন সেটা? মীর সৈয়দ মোহাম্মদ খান সিদ্দিকী, মীর মোহাম্মদ আলী খাঁ। আর উত্তর কি হবে? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। কি উত্তর হবে? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। আসফ জাহের কথা বলা হচ্ছে, যিনি হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, কবে করবে এটা? ১৭২৪ খ্রিস্টাব্দে। কবে করবে এটা? ১৭২৪ খ্রিস্টাব্দে। সবাই কিন্তু নোট ডাউন করে রাখবে। আমি বারবার বলছি প্রশ্নগুলো কিন্তু আসে। আচ্ছা, মায়ানমারের পূর্ব নাম কি? পূর্ব নাম মানে আগের নাম কি ছিল? বার্মা ছিল। আর কিছু জানতে হবে না। সিংহল তো আমরা জানি, এটা শ্রীলঙ্কার কথা বলা আছে। মালদ্বীপ তো জানি, ইরান তো জানি। সিংহল মানে শ্রীলঙ্কা, বার্মার কথা বলা হচ্ছে মায়ানমার। দ্য ইকোনমিক
নিউ ইকোনমিক পলিসি এনইপি, নিউ ইকোনমিক পলিসি এনইপি প্রবক্তা কে ছিলেন? নিউ ইকোনমিক পলিসি এটা কবে চালু হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে চালু হয়েছিল নিউ ইকোনমিক পলিসি। নেহেরু, লেনিন, টিটো, নাসের। কি উত্তর হবে? ভি আই লেনিন। কে চালু করেছিল? ভি আই লেনিন। এটা কোথায় চালু হয়েছিল? রাশিয়াতে। কোথায় চালু হয়েছিল এটা? রাশিয়াতে চালু হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবাইকে? সবাই বুঝতে পারছো না সব কোশ্চেন গুলো? লেনিন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ পুরো নাম। ক্লিয়ার? টিটো, মার্শাল টিটোর কথা বলা হচ্ছে। নেহেরু তো জানি আমরা। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা যে নামে পরিচিত, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার কথা বলা হয়েছে। বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর কে করেছিলেন? হরিহর ও বুক্কা। হরিহর ও হরিহর ও বুক্কা। ঠিক আছে। প্যাগোড়া, তর, জিতল, পতিন। কি উত্তর হবে? প্যাগোড়া। প্যাগোড়া সত্য, প্যাগোড়া মানে সেরকম সত্য। স্বর্ণ মুদ্রার নাম কি বলা হলো? প্যাগোড়া। জিতল তোমরা জানো সুলতানি আমলে আমাদের ইলতুৎমিশের সময় ছিল কঙ্কার জিতল, তামা রূপার মুদ্রা। এবং পতিন ছিল সাতবাহন সাম্রাজ্য। পতিন ছিল সাতবাহন। ঠিক আছে। সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল পতিন। এটা ছিল সিসার মুদ্রা। সিসা, এটি কি ছিল? সিসার মুদ্রা। ঠিক আছে, সিসা। সবাই বুঝতে পেরেছো? এটা কি ছিল? সিসা ছিল। আর সাতবাহন পতিন ছিল। ক্লিয়ার? প্যাগোড়া ছিল বিজয়নগর। দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা। দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা। গ্রন্থের রচয়িতা ফিরিজ শাহ, বাহমন শাহ, ফিরোজ শাহ, মাহমুদ গাওয়ান। কি উত্তর হবে? মাহমুদ গাওয়ান ছিল। ক্লিয়ার হয়েছে? মাহমুদ গাওয়ানের বিখ্যাত গ্রন্থ দিওয়ান ই আসর। তারপর দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্ট কবে গঠিত হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে। আর কোথায় গঠিত হয়েছিল? কলকাতায়। টোটাল জাজ কত ছিল? বিচারপতির সংখ্যা কত ছিল? বিচারক কতজন ছিল? 3 জন ছিলেন। কতজন ছিলেন? 3 জন ছিলেন বিচারপতি। ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, স্যার এলিজা ইম্পে, ওয়েলেসলি। তাহলে প্রধান কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। এবং আরো সঙ্গে দুজন ছিল। টোটাল হচ্ছে কি 1 + 2 অর্থাৎ 3 জন ছিল টোটাল। হ্যাঁ, 3 জন। একজন প্রধান বিচারপতি আর দুজন সহকারী বিচারপতি। ওকে, ফাইন। তারপর দেখো কি বলেছে? আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয়? আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ওয়ারেন হেস্টিংস, ক্যানিং, চার্লস মেটকাফ, কর্নওয়ালিস। কি উত্তর হবে? আমরা একটু আগেই বলেছিলাম পুলিশি ব্যবস্থা আধুনিক, লর্ড কর্নওয়ালিস। কিন্তু পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। আর সেটাকে আধুনিকতার ছাপ দিয়েছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, চার্লস মেটকাফকে কি বলা হয়? চার্লস মেটকাফকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। কি বলা হয়? সংবাদপত্রের মুক্তিদাতা চার্লস ম্যাটকাফ। ওকে। চিশতি সাধকদের ভক্তি সঙ্গীত ছিল গম্ভীরা, রুমি, সমা, ভোজন। চিশতি সাধকদের যে ভক্তি সঙ্গীত গুলো কি বলা হতো? সমা বলা হতো। সমা বলা হতো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচনা কে করেছিলেন? আমরা সবাই জানি বিখ্যাত ব্যক্তি, আমাদের ভারতের বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে কি? দাদাভাই নওরোজি। কি উত্তর হবে? দাদাভাই নওরোজি। প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বিখ্যাত গ্রন্থ। তিনি সম্পদের বহির্গমনের কথা বলেছেন, সম্পদের নির্গমন তত্ত্ব দিয়েছিলেন, নির্গমন তত্ত্ব দিয়েছেন। ক্লিয়ার? ঋষি অরবিন্দ, গান্ধীজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এগুলো জানো তোমরা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি বলা হয়? মুকুটহীন রাজা বলা হয়। কি বলা হয়? মুকুটহীন রাজা বলা হয়। মুকুটহীন রাজা বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সারেন্ডার নট। সারেন্ডার নট। ঠিক আছে। সারেন্ডার নট হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুকুটহীন রাজা বলা হচ্ছে ভারতে। তারপর দেখো রায়তওয়াড়ি বন্দোবস্তের জনক কাকে বলা হয়? রায়তওয়াড়ি কবে চালু হয়েছে? 1820 খ্রিস্টাব্দে চালু হবে। এটা কোথায় চালু হবে? দক্ষিণ পশ্চিম ভারতে চালু হবে। এটা দক্ষিণ পশ্চিম ভারতে এটা চালু হবে।
এটা কোথায় চালু হবে? দক্ষিণ পশ্চিম ভারতে। ক্লিয়ার? আচ্ছা, কে চালু করবে? টমাস মনরো, জনসন, ডক্টর তারাচাঁদ, টি.আর. হোমস। কি উত্তর হবে? টমাস মনরো। কি উত্তর হবে? টমাস মনরো। ক্লিয়ার হয়েছে? বুঝা গেল? আচ্ছা, জনসন ইনি হচ্ছেন ওই আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত আছে। চিরস্থায়ীর সঙ্গে। এখানে বিতর্কের কথা বলা হবে। ডক্টর তারাচাঁদ নয়, টি.আর. হোমস নয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ৪০ টি প্রশ্ন আমাদের বুঝতে পেরে গেছি আশা করি। কোন ডাউট আর নেই। আচ্ছা, কোথাও কোন ডাউট থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি ওগুলো আবার পুনরায় তোমাদেরকে বলে দেব। কোন রকম ডাউট অবশ্যই থাকবে না তোমাদের। ঠিক আছে? এই যেগুলো আমরা বললাম, যেগুলো আমরা লিখালাম, সেগুলো কিন্তু ভালোভাবে খাতায় নোট ডাউন করবে যাতে তোমাদের কোন রকম অসুবিধা না থাকে। আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। আজকের মতো এখানেই। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।